সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্বের বিভিন্ন সংবাদ এবং সংবাদের বিশ্লেষণ নিয়ে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন মিনিস্টার ফ্রিজ আন্তর্জাতিকে স্বাগত জানাচ্ছি। আজকে রয়েছে রহমান রাশেদ। 14 বছর পর যুক্তরাজ্যের শাসনভার এখন লেবার পার্টির কাঁধে। কিয়ার স্টারমারের নেতৃত্বে এরই মধ্যে গঠিত হয়েছে নতুন মন্ত্রিসভা। তবে ব্রেক্সিট এবং করোনা মহামারী পরবর্তী সময়ে অর্থনৈতিক নানা সংকটের মুখে থাকা ব্রিটেন পরিচালনার পথটা খুব একটা মসৃণ হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। এবং সেই সাথে ইউক্রেন রাশিয়া এবং হামাস ইসরায়েল যুদ্ধে কেমন হবে নতুন সরকারের পররাষ্ট্রনীতি তা নিয়েও জল্পনা রয়েছে। রিপোর্ট দেখে আসবো। লেবার পার্টির জয়ের ইঙ্গিত ছিল, জয় এসেছে। 2010 সালের পর আবারও 10 নম্বর ডাউনিং স্ট্রিটে লেবার পার্টির প্রতিনিধিত্ব। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটাররা কনজারভেটিভ পার্টিকে 14 বছর সময় দিয়েছে। এর বিপরীতে তারা হতাশা ছাড়া কিছুই দিতে পারেনি। ব্রেক্সিট, বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় ও অভিবাসন নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সময়োপযোগী কার্যকর পদক্ষেপ নেয়নি বিদায়ী ঋষি সুনাকের দল। ফল যা হবার তাই। দলের ইতিহাসের অন্যতম বাজে হারে ভরাডুবি কনজারভেটিভদের। আমি মনে করি দীর্ঘ সময় কনজারভেটিভের শাসন দেখতে দেখতে জনগণ নতুন কিছুর প্রত্যাশায় ছিল। অর্থনৈতিক সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি আগের সরকার। এছাড়া তাদের দেয়া প্রতিশ্রুতির সাথে বাস্তবায়নের ফারাকও লেবার পার্টিকে বেছে নেওয়ার অন্যতম কারণ। লেবার পার্টির ভূমিধস জয়ের পরও সামনের দিন খুব একটা স্বস্তির হবে না। ব্রিটিশ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, সরকারি সেবার মান উন্নয়ন সহ কনজারভেটিভ পার্টি যেসব কাজ অসম্পূর্ণ রেখে গেছে তার জুৎসই সমাধান দিতে হিমশিম খেতে হবে কিয়ার স্টারমার প্রশাসনকে। লেবার পার্টির কাছে দেশে পরিবর্তন আনার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা, কেননা গেল কয়েক বছরে এক্ষেত্রে আশানুরূপ ফল দেখা যায়নি। 4 বছর আগে লেবার পার্টির নেতৃত্বে আসা কিয়ার স্টারমার যুক্তরাজ্যের জনগণকে কার্যকর কোনো পরিবর্তন উপহার দিতে পারবেন না বলেই মনে করছেন বিশ্লেষকরা, কেননা নতুন সেবায় খরচের মতো অর্থ নেই সরকারের হাতে। লেবার পার্টির প্রস্তাবিত নীতিগুলো কনজারভেটিভের চেয়ে খুব বেশি আলাদা নয়। বাস্তবতা হলো, লেবার পার্টির প্রতিশ্রুতি অনুযায়ী নতুন পরিষেবাগুলোতে ব্যয় করার জন্য প্রয়োজনীয় অর্থ নেই ব্রিটেন সরকারের কাছে। তাই পরিবর্তন আনার কথা বলা হলেও তা কার্যকর করতে গেলে সরকারকে বেগ পেতে হবে। সেই সাথে রয়েছে বৈশ্বিক নানা চ্যালেঞ্জও। ইউক্রেনে রাশিয়ার আর ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন নিয়ে স্পষ্ট অবস্থানের পাশাপাশি ইইউভুক্ত দেশগুলোকে আস্থায় নিয়ে কাজ করে যাওয়াও লেবার পার্টির সম্ভাব্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাখি জেসমিন, চ্যানেল 24। যুক্তরাজ্যের নির্বাচন আজকের আমাদের আলোচনার বিষয় এবং সেই সাথে নতুন মন্ত্রিসভা সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে, সেই সাথে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কই বা কেমন হবে যুক্তরাজ্যের, এই ব্যাপার নিয়ে আজকের আয়োজন আমরা সাজিয়েছি। আমার সাথে কথা বলতে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির এবং অনলাইনে যুক্ত রয়েছেন সুইন্ডেন যুক্তরাজ্যের কাউন্সিলর সুমন রায়। সুমন রায়, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। হুমায়ুন কবির, অনেক ধন্যবাদ স্টুডিওতে এসেছেন। সাবেক রাষ্ট্রদূত, তিনিও রয়েছেন আমাদের এই আয়োজনে। সুমন রায়, শুরুতে আপনার কাছে এই পর্যায়ে যেতে চাই। বিবিসির পলিটিক্যাল এডিটর ক্রিস মেসন, তিনি যেমন তাকে কোট করে বলছি যে কনজারভেটিভ পার্টিকে ভোটাররা নিষ্ঠুরভাবে ক্ষমতা থেকে উচ্ছেদ করায় এই স্টারমার সুনামি সৃষ্টি হয়েছে, যেখানে স্কাই টিভি বলছে যে লেবার পার্টির জন্য ভালোবাসাহীন একটা ভূমিধস বিজয়। কিভাবে ব্যাখ্যা করবেন সংক্ষেপে এই নির্বাচনকে, পুরো যে ফলাফলটা হাতে আসলো? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি যথার্থই বলেছেন যে আসলে এটা খুবই একটা করুণ বিদায় কনজারভেটিভের জন্য। কনজারভেটিভ লাস্ট 14 ইয়ার্স দে রুলড ইউনাইটেড কিংডম। ওকে, এখানে জনসাধারণের চাওয়া পাওয়াটারই একটা তিক্ততা নিয়েই কিন্তু এই ইলেকশনের প্রতিফলন ঘটেছে। আপনারা জানেন যে আসলে কনজারভেটিভ পার্টি যখন এই যে ঋষি সুনাক, আমি লাস্ট টার্মটার কথাই যদি উল্লেখ করি, যে ঋষি সুনাক কিন্তু তার ডাইনামিক এবং তার যে এক্সপার্টাইজ, এটা কিন্তু পুরোটাই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে। কিন্তু আসলে বৈশ্বিক যে বিষয়টা আপনি যদি লক্ষ্য করেন যে এই প্রথমেই কনজারভেটিভের যে ব্রেক্সিট ইস্যু, তারপর দলের মধ্যে বিভাজন, তারপরেই করোনা মহামারীর যে হিট, এটা কিন্তু একটা পৃথিবীকে কিন্তু একটা উলট পালট করে দিয়েছে। তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ,
তারপর গাজা এবং প্যালেস্টাইনের যে যুদ্ধ, সবকিছু মিলিয়ে কিন্তু কনজারভেটিভের জন্য কিন্তু একটা একটা বিশাল নেগেটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করেছে ইউকেতে। ইকোনমি বলেন আর পাবলিকের যে জীবনযাত্রা, সব দিকেই কিন্তু একটা বিশাল আম, আহ, মানুষের মধ্যে যে একটা ইম্প্যাক্ট এটা সৃষ্টি করেছে, এটারই কিন্তু বহিঃপ্রকাশ আমার মনে হয় এই ইলেকশনে ঘটেছে। যদিও দলে বিভিন্ন ধরনের বিভাজন নিয়ে ছিল, ব্রেক্সিট ইস্যু এবং হোম পলিসি নিয়ে, সবকিছু মিলিয়ে আসলে কনজারভেটিভের জন্য একটা চরম বিপর্যয় এসেছে, বৈষয়িক এবং দলীয় এবং সবকিছু মিলিয়ে। জি, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন। হুমায়ুন কবির, আপনি কি মনে করছেন, বিশেষ করে কনজারভেটিভ পার্টি যারা কিনা গত 14 বছর ধরে টানা 4টি নির্বাচনে জয়লাভ করেছে, এই নির্বাচনে আসলে হোয়াট ওয়েন্ট রং, কেন তারা একেবারেই দাঁড়াতে পারল না, যেখানে বলা হচ্ছে যে গত 100 বছর ইতিহাসে এমন ভরাডুবি কনজারভেটিভ পার্টি দেখেনি? ধন্যবাদ আপনাকে। প্রথমটা হচ্ছে যেটা সুমনবাবু বললেন, সেটা হচ্ছে যে অর্থনৈতিক যে জটিলতাটা তৈরি হয়েছে এবং ব্রেক্সিট হওয়ার পরে, বাস্তবায়নের পরে ইউরোপের সাথে তো তাদের সেই 64 সাল থেকে একটা অ্যাম্বিলিক্যাল কানেকশন তৈরি হয়েছিল, সেটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তখন আশা করা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা এফটিএ করে তারা এটাকে কম্পেনসেট করবে, কিন্তু সেটাও কিন্তু এগোয়নি। ফলে ব্রিটেন আলাদা হয়ে বা আইসোলেটেড হয়ে যাওয়ার কারণে তার অর্থনীতিটাকে, ব্রিটেন তো একটা ব্যবসায়ী জাত বেসিক্যালি, এখন তার এই ব্যবসা বাণিজ্য না হওয়ার ফলে যেটা হয়, অর্থনীতি প্রচণ্ড চাপের মুখে এসছে, যেটা জীবনযাত্রার ব্যয়ের উপর চাপ সৃষ্টি করেছে, যেটা তার স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করেছে এবং মানুষের অসন্তোষ বেড়েছে। এবং এই বিষয়গুলোকে লেবার খুব ভালোভাবে এক্সপ্লয়েট করেছে। এবং আরও যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই কনজারভেটিভদের শাসনামলে, বিশেষ করে কোভিডের সময় থেকে নানান স্ক্যান্ডাল হয়েছে, কতটা আমরা সেটা জানি। ফলে হয়েছে যে মানুষের আস্থাটা কনজারভেটিভদের উপর থেকে হারিয়ে গেছে এবং সেটাকে ক্যাপিটালাইজ করেছে লেবার। এবং লেবার নতুন কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছে, যে তারা বলছে রিনিউয়ালের কথা বলছে, তারা নতুন একটা রিনিউয়াল বা যেটাকে নতুন করে দাঁড়াবার কথা বলছে। এবং সেক্ষেত্রে আমার ধারণা তারা একটা আশার জায়গা তৈরি করতে পেরেছে, 1 নম্বর। 2 নম্বর, আমার কাছে মনে হয় তারা যে কর্মসূচি নিয়েছে, যেগুলি মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর ক্ষেত্রে হয়তো সহায়তা করবে, সেগুলো মানুষকে আশা দেখিয়েছে এবং তার ভিত্তিতেই আমার ধারণা এটা হয়েছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যে এই বিজয়ের পাশাপাশি কিন্তু একটা ওয়ার্নিং সিগন্যালও কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি। এই কনজারভেটিভ পার্টি হেরে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু আরেকদিকে নিগেল ফারাজের রিফর্ম ইউকে ডেভেলপ করা, এর অর্থ হচ্ছে যে এখন কিন্তু কনজারভেটিভ র্যাঙ্ক যেটা বা কনজারভেটিভ স্ট্রিমের মধ্যে কিন্তু বিরাট রকম একটা জটিলতা তৈরি হবে। এবং কোনো কারণে যদি এই লেবার পার্টি ফেল করে, তাহলে কিন্তু একটা ডানপন্থী স্রোত তৈরি হওয়ার মতো একটা আশঙ্কা, বা অনেকেই সেটা চিন্তা করছেন। সেটা যদি হয়, তাহলে কিন্তু আমরা বিভিন্ন কন্টিনেন্টাল ইউরোপে যে ডানপন্থী রাজনীতির উত্থান দেখছি, ব্রিটেনও কিন্তু সেরকম একটা আশঙ্কা বা সম্ভাবনার কথা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তার কাজেই এবারের লেবারের ক্ষমতায় থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এই ইউকের রাজনীতিকে বা যুক্তরাষ্ট্রের রাজনীতিকে সেন্টারে রাখতে হয় এবং সেন্টার পলিটিক্সটা মেনটেন করতে হয়, তাহলে কিন্তু এই লেবারের ভূমিকাটা এবার খুব গুরুত্বপূর্ণ হবে বলেই অনেকে মনে করছে। সুইডেন যুক্তরাজ্যের কাউন্সিলর সুমন রায় আমাদের সাথে রয়েছেন। সুমন রায়, এই পর্যায়ে আপনার কাছে যেতে চাই। হুমায়ুন কবির যে কথা বলেছেন, যে নিগেল ফারাজ, যিনি কিনা 8 বারের চেষ্টার পর প্রথমবারের মতো পার্লামেন্টে রয়েছেন এবং ডানপন্থীদের একটা উত্থান হতে পারে বলে মনে করছে, যেখানে বিশ্লেষকরা বলছেন যে লেবারের জন্য, লেবার পার্টির জন্য সামনের পথটা যে খুব মসৃণ হবে সেটাও বলা যাচ্ছে না। ভোটার উপস্থিতিও বেশ কম লক্ষ্য করা গেছে নির্বাচনে। একটু বলবেন কি, যে ডানপন্থীর যে উত্থানের কথা বলছিলেন হুমায়ুন কবির, সে ব্যাপারে আপনার কি মতামত? সাবেক রাষ্ট্রদূত মহোদয় আসলে খুবই ভালো করে ব্যাখ্যা করেছেন এই বিষয়টা। আমি যদি একটু বিশ্লেষণ করি, যে নাইজেল ফারাজ, ওকে, সো সে কিন্তু অনেকবার চেষ্টা করে কিন্তু এইবার ক্ষমতা এসেছে। তাকে নিয়ে কিন্তু প্রচুর কট্টর এবং যে ডানপন্থী হিসাবে কিন্তু তার অনেক ধরনের স্ক্যান্ডাল এবং ক্রিটিসিজম রয়েছে। এখন আসলে এটাকে ট্যাকেল করার জন্য কিন্তু লেবারের যে কাজ করতে হবে প্রপারলি, এবং যে কনজারভেটিভ পার্টিরও কিন্তু এখন যে রিফর্ম, তাদেরকে কিন্তু পলিটিক্যালি অনেক ভালোভাবে রিফর্ম করতে হবে। পাবলিকের আস্থা সৃষ্টি করার জন্য কিন্তু তাদের অনেক কাজ করতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে এই
কনজারভেটিভ পার্টির কে লিডার হবে, এটা নিয়েও কিন্তু অনেক ধরনের জল্পনা কল্পনা মানুষের মধ্যে রয়েছে। সেখানে কি দেখতে পারে মানুষ যে কনজারভেটিভ পার্টি ঋষি সুনাকের জায়গায় লিডারশিপের জায়গাটা কাকে রিপ্লেস করবে, কে আসবেন? আসলে এখানে যে বিষয়টা লক্ষ্য করা যায় যে দেখেন এই যে ভোটটা হয়েছে, আমি একটু সংযুক্তি করব এখানে, যে এই ভোটে যতটা না লেবার বিজয়ী হয়েছে তার থেকে কিন্তু বেশি ক্ষুব্ধ ছিল কনজারভেটিভের সমর্থকরা। একটু যদি লক্ষ্য করেন, কনজারভেটিভের সমর্থকরা কিন্তু সবাই যে লেবারকে ভোট দিয়েছে তা না, কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু কনজারভেটিভকে ভোট দেয় নাই, কনজারভেটিভকে হারাবে এ বলে কিন্তু আপনারা দেখেন যে রিফর্ম পার্টিকে দিয়েছে, লিবডেমকে দিয়েছে, আরো বিভিন্ন জনকে তারা ভোট দিয়েছে। কিন্তু তারা কিন্তু এই যে কনজারভেটিভের যে কট্টর ভোটাররা, তারা কিন্তু লেবারকে ভোট দেয় নাই, যেটার অ্যাডভান্টেজটা কিন্তু লেবার পার্টি নিয়েছে। এখানে ঋষি সোনাকের স্থলাভিষিক্ততা কে হবে এটা নিয়ে কিন্তু অনেক মানুষের মধ্যে জল্পকল্পনা হচ্ছে। এখানে জেরামি হান্টকে বলা হচ্ছিল, কিন্তু জেরামি হান্ট হি ruled himself out on this race. এখানে সোয়েলা ব্রেভারম্যানের কথা বলা হচ্ছে, যে ফরমার হোম সেক্রেটারি ছিল। জেমস ক্লেভারলি, সেও ফরমার হোম সেক্রেটারি ছিল। রাবিড জ্যাকেনসন যে এমপি, সেও কিন্তু তার কথাও বলা হচ্ছে। প্রীতি পাটেলের কথা বলা হচ্ছে। এখানে এখানে অনেকের নামই কিন্তু আসছে, কিন্তু আসলে এই বর্তমান যে ভঙ্গুর কনজারভেটিভ এবং এখানে যে দলের মধ্যে যে বিভাজন, এখানে এসে কে স্ট্রিক্টলি দায়িত্ব পালন করতে পারবে এটা কিন্তু এখনো কিন্তু ক্লিয়ার না। মানুষের মধ্যে যারা কনজারভেটিভের সমর্থক তাদের কাছে যেরকম অস্পষ্ট, এখানে কিন্তু যারা কনজারভেটিভের লিডার এবং বর্তমান যে 121 জন পার্লামেন্টের মেম্বার নিয়ে যারা হাউস অফ কমন্সে যাচ্ছে, তাদের মধ্যেও কিন্তু এটা একটা প্রশ্নবিদ্ধ, কারণ প্রত্যেককে নিয়েই কিন্তু একটা বিতর্ক, কোনো না কোনো বিতর্ক রয়েছে পূর্বে। জি, হুমায়ুন কবির, এই লেবার পার্টির সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে এটার মধ্যে অন্যতম বলা হচ্ছে যে অভিবাসন নীতি, যেখানে কিনা ধারণা করা হয় যে তৃতীয় বিশ্বের দেশগুলোর যে লেবার পার্টির যে দৃষ্টিভঙ্গি রয়েছে ঐতিহাসিকভাবেই সেটা প্রমাণিত, এবং বলা হয় যে তারা সেই ব্যাপারে একটু উদারনীতি বলে মনে করেন বা বিশ্বাস করেন। যদিও ইলেকশনের আগে যে জনসভা যেগুলো হয়েছে সেখানে দেখা গেছে যে কিয়ার স্টারমার কিছুটাও হলেও তিক্ত অভিজ্ঞতা বা এক্সাম্পলে তিনি টেনেছেন, বাংলাদেশের প্রসঙ্গ উঠে এসছে। সেই ব্যাপারটা কিরকম হতে পারে এই নতুন সরকারের জন্য অভিবাসন নীতির ক্ষেত্রে বিশেষ করে? ধন্যবাদ আপনাকে। আসলে অভিবাসনটা কিন্তু এখন বৈশ্বিক একটা ইস্যু হিসেবে আছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র, কন্টিনেন্টাল ইউরোপ যদি বলেন, আজকে ইলেকশন নির্বাচন হচ্ছে ফ্রান্সে, এবং এই অভিবাসন কিন্তু কেন্দ্রীয় বিষয়। এর উপরে নির্ভর করবে যে লেফট, যেটাকে ফ্রন্ট ন্যাশনাল বলা হয়, ন্যাশনাল ফ্রন্ট কতটা জিতবে, কারণ তাদের একটাই এজেন্ডা, অভিবাসনকে আটকাও বা অভিবাসীদেরকে সরিয়ে দাও। এখন ব্রিটেনেও কিন্তু লেবার বলেন কনজারভেটিভ বলেন, দুই জায়গাকে কিন্তু এই ইস্যুর উপর একটা সিদ্ধান্তে আসতে হবে। এখন সমস্যাটা হচ্ছে যে পুরো পাশ্চাত্য জগৎ, সেটা যুক্তরাজ্য থেকে শুরু করে পুরো ইউরোপ যদি ধরেন, সব জায়গাতে কিন্তু জনসংখ্যা, মানুষ বুড়ো হয়ে যাচ্ছে, বেশি বুড়ো মানুষের সংখ্যা বেশি, তরুণদের সংখ্যা কম। তারপরে এই জায়গাগুলোতে কাজটা করবে কি? কাজে তারা হাত দরকার, শ্রমিক দরকার, কাজের লোক দরকার, সে কাজের লোকটা তাদের ওখানে নাই। তো কাজেই অভিবাসন তাদের বাধ্যতামূলকভাবে করতে হবে। কিন্তু সেই অভিবাসনটা আবার যখন বেআইনি বা ইররেগুলার অভিবাসনটা হয়, যেটা আমরা দেখি ওই যে ডোবার ক্রস করে, ইংলিশ চ্যানেল ক্রস করে আসে, সেটা কিন্তু বেশি মানুষ চোখে দেখে। তো কাজেই এখানে এই জায়গাটাতে লেবারকে এখানে একটা খুব ব্যালেন্সিং একটা গেম খেলতে হবে বা পলিসি নিতে হবে। যে রেগুলার ইমিগ্রেশন যেটা আমার প্রয়োজন সেটা আমি এনকারেজ করব, যেটা ইররেগুলার সেটাকে আমি আটকাবো, এবং সেটা লেবার বা যুক্তরাজ্যের সরকার, কোনো সরকারই পারবে না যদি ফ্রান্স তাকে সমর্থন না করে অথবা অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো সমর্থন না করে। এবং এই ক্ষেত্রে আমার ধারণা যে এই লেবার হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তারা একটা অপারেশনাল অ্যারেঞ্জমেন্ট করে, হয়তো ব্রেক্সিটের কারণে অতটা আসবে না, কিন্তু তার সাথে একটা কোলাবোরেশন করে চেষ্টা করবে বেআইনি অভিবাসনটাকে কমাতে, এবং যেটা বৈধ অভিবাসন আছে সেটাকে তারা সহজীকরণ করার জন্য চেষ্টা করবে। নির্বাচনে টিউলিপ সিদ্দিক সহ বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন রাজনীতিবিদ এবার নির্বাচিত হয়েছেন, সেই বিষয়ে জানতে চাই। সেই সাথে সাথে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে নতুন সরকারের সাথে? হুমায়ুন কবির, আপনি কি মনে করছেন? লেবার পার্টির একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, বিশেষ করে তৎকালীন যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও দেখা গেছে যে লেবার পার্টির সাথে বাংলাদেশ আওয়ামী লীগের বা তৎকালীন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দলের সাথেও বা তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা লক্ষ্য করেছি। এবারে কি
হতে পারে, সম্পর্কটা কতদূর এগিয়ে নিতে পারে, বাংলাদেশ এখান থেকে কতটুকু লাভবান হতে পারে বলে মনে করেন? বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কটা বাংলাদেশ যুক্তরাজ্যের মধ্যেই আমি রাখবো। তার কারণ হচ্ছে এখানে যে সরকার, ওই দেশেও সরকার বদল হলে নীতির খুব একটা পরিবর্তন হয় না, এখানেও সরকার বদল হলেও কোনো পরিবর্তন লক্ষ্য করিনি গত 52 বছরে। তো আমার ধারণা বাংলাদেশের সাথে যা আছে সেটাই থাকবে। আমাদের জন্য বিশেষভাবে যে জায়গাটাই অভিবাসন প্রক্রিয়াটাতে আমাদের জন্য যদি কোনো ইতিবাচকভাবে কন্ট্রিবিউট করার থাকে সেটা আমাদের করতে হবে। তার কারণ কিন্তু এই ইস্যুটা নিয়ে কিন্তু তাদের সাথে আমাদের একটা সমস্যা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধরেন আমরা 2026 সালে পরে যদি গ্র্যাজুয়েশনে যাই তাহলে তারা কিন্তু আমাদের 3 বছর আরও বাড়তি সময় দেবে, সেটা ইতিমধ্যেই তারা জানিয়েছে। আমার ধারণা লেবার সরকারও সেটা কোনো পরিবর্তন করবে না। তো কাজে মোটা দাগে বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্কে কোনো উল্লেখযোগ্য আমি পরিবর্তন আশা করছি না, কিন্তু সেই জায়গায় আমরা কীভাবে ইতিবাচকভাবে আরও বেশি এনগেজ থেকে এই যে ইস্যুগুলো আছে, যে ইস্যুগুলো নিয়ে আমাদের সাথে প্লাস আমাদের বাইরেও যারা আছে তাদেরকে আমরা সহায়তা করতে পারি, সে জায়গায় একটু উদ্যোগী হতে পারলে আমার মনে হয় আমরা হয়তো তাদের কাছে আরেকটু বেশি ভ্যালু প্রতীয়মান হতে পারবে। তবে এই লেবার পার্টির যে সরকার, সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত যে রাজনীতিবিদদের যে জয়, বিশেষ করে 4 জন জয়ী হয়েছেন, এবং এটা প্রথমবারের মতো না, রুশনারা আলী 5 বারের মতো, টিউলিপ সিদ্দিকী এবং ডক্টর রূপা হক 4 বারের মতো, আফসানা বেগম 2 বার, সেটা কি বাংলাদেশের পক্ষে কিছুটা হলেও তো কিছুটা কাজ করে কিন্তু সেই জায়গাতে বিষয়টা হলো ওদের ব্যবস্থাটা অনেক বেশি প্রাতিষ্ঠানিক। তো কাজেই সেখানে, এবং আমরা যেভাবে পররাষ্ট্রনীতি পরিচালনা করি বা তারা যেভাবে করে, এর মধ্যে কিন্তু একটু ভিন্ন তফাৎ আছে। কাজে আমরা অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক চিন্তায় থাকি, তারা প্রতিষ্ঠান ভিত্তিতে কাজ করে। তো এই জায়গাগুলোতে আমার ধারণা তাদের খানিকটা প্রভাব থাকবে, কিন্তু মোটা দাগে দুই দেশের মধ্যেই সম্পর্কটা পরিচালনা করতে হবে। সুমন রায় কি মনে করছেন, নতুন সরকারের পররাষ্ট্রনীতি, বিশেষ করে লেবার পার্টি কিছুটা উদারপন্থী বলে যে ধারণা করা হয় বা ধরা হয় বা ইতিহাসও বলে, সেই জায়গাটা কি এক থাকবে, নাকি সেখানেও পরিবর্তন লক্ষ্য করা যাবে? বিশেষ করে যে সামনে যে চাপগুলোর কথা বলা হচ্ছিল বা যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেই চ্যালেঞ্জের মুখে আসলে কতটুকু ভালোভাবে মোকাবেলা করতে পারবে লেবার পার্টি সরকার? ধন্যবাদ। আসলে এখানে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিন্তু খুব বড় ধরনের যে একটা চেঞ্জ আসবে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের যে সম্পর্ক, এটা কিন্তু আসলে খুব বড় ধরনের একটা আশা করা যাচ্ছে না। কিন্তু আমাদেরকে খুব সচেষ্ট থাকতে হবে, আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি এদেশে মেইন স্ট্রিম পলিটিক্স করি, যারা লেবারের এই যে আমাদের যে 4 জন এমপি হয়েছেন, এবং তাদেরকে অনেকটা বেশি দায়িত্বশীল হতে হবে। তাদেরকে আমাদের সরকারকেও তাদের সাথে সবসময় কমিউনিকেট করতে হবে, তাদের মাধ্যমে প্রপার চ্যানেলটা মেনটেন করে কিভাবে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আদায় করা যায়, এই বিষয়ে বাংলাদেশকে যেরকম আগে আসতে হবে, পাশাপাশি বাংলাদেশের যারা বংশোদ্ভূত, যারা ব্রিটিশ রাজনীতিতে অ্যাক্টিভলি কাজ করছেন, তাদেরকেও আগে আসতে হবে। কাজেই আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি একসাথে কাজ করি, ইফ উই ওয়ার্ক টুগেদার, ব্রিটেন অ্যান্ড বাংলাদেশ, দেন উই ক্যান get the better result for Bangladesh. আমি একটু নির্বাচন পরবর্তী একটু মানুষের প্রতিক্রিয়া জানতে চাই, যেহেতু আপনারা ওখানে অবস্থান করছেন। সেই দেশের জনগণ, এটা ধারণা করা হচ্ছিল যে লেবার পার্টি এবার ক্ষমতায় আসছেন বা জয়লাভ করবেন, কিন্তু এইভাবে জয়লাভ করবেন বলে কি ধারণা ছিল? আর সেই ক্ষেত্রে ফলাফল পরবর্তী মানুষের প্রতিক্রিয়াটা কেমন? তারা কি মনে করছেন যে লেবার পার্টি যে সমস্যাগুলো উদ্ভূত হয়েছে বা মানুষ মনে করছে যে এগুলো সমাধান হওয়া জরুরি, সেটাই লেবার পার্টি সরকার সমাধান করতে পারবেন বলে তারা মনে করছেন? কতটুকু আত্মবিশ্বাসী এই ব্যাপারে তারা? আসলে আত্মবিশ্বাসের জায়গাটা আর প্র্যাকটিক্যালিটি, এটা কিন্তু অনেক বেশি, অনেক বড় একটা ফারাক। এখানে প্র্যাকটিক্যালি যদি আপনি লক্ষ্য করেন, ঋষি সোনাক কিন্তু তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। হি ওয়াজ দ্য ভেরি সাকসেসফুল চ্যান্সেলর। সে তার সময়ে যে ফার্লো স্কিম এবং অনেক স্কিম, সে অনেক গ্রান্ট, বিজনেস গ্রান্ট, পাবলিক, ইন্ডিভিজুয়াল টু দ্য বিজনেস, হি ট্রাইড every corner to like a support everyone on the during the COVID time. এবং তার কিন্তু সমস্ত এক্সপার্টাইজ কিন্তু এই সে যখন পিএম ছিল, এই খণ্ডকালীন পিএম, সে কিন্তু এখানেও চেষ্টা করছে, এবং যার ফলশ্রুতিতে কিন্তু সে, আপনি যদি দেখেন ইউকের ইনফ্লেশন লাস্ট ইয়ার ইট ওয়াজ ওভার 11%, নাও ইট ইজ কারেন্টলি 4.2%, এবং
বেস রেট, যেটার উপর এদেশের যে ল্যান্ডাররা ঋণ দেয় বা হাউজিং লোনই বলেন আর বিজনেস লোনই বলেন, এটা কিন্তু জাস্ট অ্যাবাভ দ্য 5%। সে কিন্তু ইকোনমিকে একটা কিন্তু ট্যাকেল পজিশনে নিয়ে আসছে। এখন হ্যাঁ, অবশ্যই লেবারকে আরো বেশি কাজ করতে হবে। আমি মনে করি যে কেয়ার স্টারমারের যে গভর্নমেন্ট, এটা অবশ্যই চেষ্টা করবে। কারণ কি, এদেশে যেহেতু একটা অর্থনৈতিক বিপর্যয়, এই বিপর্যয়টা কি ট্যাকেল করতে হবে সাধারণ মানুষের সবচেয়ে বড় যে সমস্যা NHS, যেটা হেলথ সার্ভিস, এটাতে কিন্তু অনেক বড় একটা ব্যাকলগ। আজকে যদি আপনি অসুস্থ হন, আপনাকে 13 মাস পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এই বিষয়গুলোকে তাকে সুরাহা করতে হবে, তাহলেই কিন্তু মানুষের যে মনের যে আস্থা, এটা 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 পাবে। আচ্ছা, জনাব হুমায়ুন কবির, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে এর সাথে সাথে বৈশ্বিক যে পরিস্থিতির কথা বলা হচ্ছে, বিশেষ করে ইউক্রেন রাশিয়া ইস্যু রয়েছে হামাস ইসরায়েল যুদ্ধে, এই নতুন সরকারের পররাষ্ট্রনীতি কেমন হতে পারে বা কিরকম ইম্প্যাক্ট রাখতে পারে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। খুব সংক্ষেপে, ইতিমধ্যেই নতুন পররাষ্ট্রমন্ত্রী গাজাতে সিজফায়ারের পক্ষে তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছেন। লেবার পার্টি প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা তারা নীতিগতভাবে নিয়েছে। তো কাজেই এক্ষেত্রে মোটামুটি পরিষ্কার তাদের অবস্থান। ইউক্রেনের ব্যাপারে কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করছি না। তারা ইউক্রেনকে সমর্থন করতে থাকবে। আর একটা কথা যেটা সুপর্ণদা বললেন, ওনার কথাটা বলছি, এই যে ডায়াসপোরা, আমাদের বাংলাদেশি ডায়াসপোরা যারা আছে, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু তাদেরকে আমরা আমাদের ব্যবস্থার সাথে কিভাবে ইন্টিগ্রেট করব, এই ফর্মুলা বা এই মেকানিজম কিন্তু এখনো পর্যন্ত ঠিক দৃশ্যমান নয়। তো এই ক্ষেত্রে আমার ধারণা বাংলাদেশের দিক থেকেও যে উদ্যোগের প্রয়োজন, সেটাও নিলে আমার ধারণা এই যে ব্রিটেনে বাংলাদেশি ডায়াসপোরারা যারা আছে, তারা আরও বেশি আমাদের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। জি, জনাব হুমায়ুন কবির, অনেক ধন্যবাদ এই আয়োজনের সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব সুমন রায়, অনেক ধন্যবাদ আজকের আয়োজনের সাথে থাকার জন্য। কথা হচ্ছিল সুইডেন যুক্তরাজ্যের কাউন্সিলর সুমন রায়ের সাথে, এবং সেই সাথে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির এই আয়োজনের সাথে যুক্ত ছিলেন। এবং যুক্তরাজ্যের নতুন সরকার সামনের দিনে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে নিয়ে যায় এবং বাংলাদেশের সাথে সম্পর্ক কতটা মজবুত হবে, সেটা হয়তো সময় বলে দিবে। এবং সেই প্রত্যাশা রেখেই আজকের আয়োজন এখানে শেষ করতে চাই। আপনারা দেখছিলেন মিস্টার ফিজ আন্তর্জাতিক। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।